হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টোরি টিউব। তো বন্ধুরা, গল্প শোনার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে আমি যখন যখন নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে গল্পটি আমরা শুরু করি। আমার 14 বছরের শালি কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকতে আসে। আমি যাকে বাচ্চা ভাবছিলাম সে তো পুরো আগুন ছিল। আমার বউ হাসপাতালে ছিল, তার মাও তার সাথে ছিল। সেই জন্য আমার শাশুড়ি আমার শালীকে আমার বাড়িতে রেখে যায়। আমি তাকে বাচ্চা ভেবে নিজের সাথেই ঘুমোতে বলি, যাতে সে একলা ঘরে ভয় না পায়। কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে বিছানায়। রাতের বেলা 12টা বাজলে আমার দরজায় কেউ কড়া নাড়ে। আমি জানতাম এটা আমার শালী, কারণ পুরো বাড়িতে সেই সময় সে একলাই ছিল, আর সে প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিল। তাই হয়তো রাতে সে ভয় পেয়ে গেছিল। যখন আমি দরজা খুলি আর যা দেখি তাতে আমার হুঁশ উড়ে যায়। সে ছোট একটা নাইটি পরে আমার সামনে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সে বলে, ভাই, তোমার বাড়িতে আমার খুব ভয় লাগছে, আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি? আমার চোখে তো নিনা 14 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল, কিন্তু আমি প্রথমবার তাকে এইভাবে দেখছিলাম। সে তো গোলাপ ফুলের মতো সুন্দর ছিল। 14 বছর বয়সেই সে যুবতী হয়ে গিয়েছিল। ঘরের আলো কম থাকার পরে নাইটি পরে থাকা অবস্থাতেও তার শরীরের প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছিল। সে আমার বউয়ের ছোট বোন ছিল। এটা ভেবে তার দিক থেকে আমি চোখটা সরিয়ে নিই আর তার শোয়ার জন্য সোফাতে বালিশ দিই আর নিজে বিছানায় গিয়ে মোবাইল দেখতে থাকি। আমার বিয়ে হয়েছে 5 বছর হতে চলল। আমার বিয়ের সময় নিনা একটা 9 বছরের বাচ্চা ছিল। আমি আমার শ্বশুরবাড়িতে খুব কম যাতায়াত করতাম, সেই জন্য আমি এখনো নিনাকে বাচ্চাই ভাবি। কিন্তু আমি কি করে জানবো সে যে এখন যুবতী হয়ে গেছে? আমি মন দিয়ে মোবাইল দেখছিলাম আর নিনা সোফাতে শুয়েছিল। রাতে মোবাইলের মধ্যেও এমন কিছু জিনিস চোখে পড়ছিল যেগুলো দেখে আমি নিজে উত্তেজিত হয়ে পড়ছিলাম। আমি তখন নিনাকে জিজ্ঞেস করি, কোনো সমস্যা নেই তো? নিনা তখন বলে, ভাই, সোফাটা অনেক ছোট, আমার পা সোফার বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমি ঠিক করে শুতে পারছি না। নিনার কথা শুনে আমি বলি, ঠিক আছে, তুমি বিছানায় চলে এসো। আর নিজে বালিশ নিয়ে উঠে বসতে যাচ্ছিলাম, কিন্তু নিনা আমার হাত ধরে আটকে দেয় আর বলে, ভাই, তুমি সারা রাত এখানে বসে থাকবে নাকি? আমার সাথে এখানেই শুয়ে পড়ো, আমার কোনো অসুবিধা হবে না। আমার জন্য নিনার শরীরের দিক থেকে চোখ সরিয়ে রাখাটা ভীষণ মুশকিলের কাজ হচ্ছিল। আমি অনেক কষ্টে নিনার কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখতে থাকি। আমি বুঝতে পারিনি যে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমানোর কিছুক্ষণ মাত্র হয়েছিল আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যাকে আমি একটি কম বয়সী বাচ্চা মেয়ে মনে করছিলাম সে তো পুরো আগুন। প্রতি মুহূর্তে আমার মনে উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে নিচ্ছিলাম, কিন্তু তারপর নিনা আমার সাথে এমন কিছু করলো যাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আর না চেয়েও আমি তার কথা মেনে নিতে বাধ্য হয়ে গেলাম। আমার আর সরস্বতীর বিয়ে হয়েছে মাত্র 5 বছর হলো। 5 বছরের মধ্যে এমন একটা দিনও ছিল না যেদিন সরস্বতী আমাকে খুশি রাখার চেষ্টা করেনি। সে সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। আর সরস্বতী আমার আর সরস্বতী প্রথম কলেজে দেখা হয়েছিল। আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিয়ে অবধি পৌঁছে যায়। যখন আমি সরস্বতীর কথা বাড়িতে জানাই, তখন আমার মা এই বলে মানা করে দেয় যে বংশের বাইরের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার আর সরস্বতীর ভালোবাসা এতটাই এগিয়ে গিয়েছিল যে সেখান থেকে পিছিয়ে আসার কোনো রাস্তাই ছিল না। তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারতাম না। আমরা দুজনের ভালোবাসার সমস্ত সীমারেখা পার করে দিয়েছিলাম। সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। কলেজে যাওয়ার পর আমরা দুজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজের পাশে তৈরি হওয়া ছোট ছোট হোটেলে নিজেরা সময় কাটাতাম। আমি নিজের মাকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। আর আমি সরস্বতীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করিনি। যখন আমার বাবা মা এই বিয়ের কথা জানতে পারে, তখনই তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন কোনো চাকরি করি না আর কোনো উপার্জনও ছিল না। আমার আর সরস্বতীর পরিবার যখন এই কথা জানতে পারে, তারাও আমাদের বিয়েটা মেনে নেয় না। তার কারণ ছিল আমি তখনও বেকার ছিলাম, আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না। অনেক কষ্টে আমি সরস্বতীর বাড়ির লোকেদের রাজি করাই, কিন্তু সরস্বতীর বাড়ির লোক আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। অনেকদিন পর্যন্ত আমি আর সরস্বতী বহু কষ্টে জীবনযাপন করেছি, কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয়।
তখন ষোড়শী নিজের বাড়ির লোকেদের সাথে মেলামেশা শুরু করে, কিন্তু আমি তাদের একদম পছন্দ করতাম না। কারণ যখন সময় খারাপ ছিল তখন তারা আমার কথা ভেবে দেখেনি, আমাকে অপমান করেছে। সেই জন্য আমি ষোড়শীর বাড়িতে খুব একটা যেতাম না, হয়তো বছরে একবার বা দুবার যেতাম। সেই জন্য আমি ষোড়শীর বোন নীনাকে খুব ভালো করে কখনো দেখিনি, আর তার সাথে খুব একটা কথাও হতো না। সেই জন্য বুঝতে পারিনি যে সে এখন 14 বছরের সুন্দরী মেয়ে হয়ে গেছিল। ভগবান আমাকে অনেকদিন পুরুষত্ব থেকে দূরে রেখেছিল। অনেক চিকিৎসা করার পর ষোড়শী এখন সন্তানের জন্ম দিতে চলেছে। আমার পরিবারের তো কেউ ছিল না, সেই জন্য বাধ্য হয়ে ষোড়শীর মাকে ডাকতে হয়েছিল। যখন আমরা ষোড়শীকে নিয়ে হাসপাতালে গেলাম তখন তারা বলল যে 2 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। গর্ভবতী থাকাকালীন সময় সে খুব কমজোর হয়ে গিয়েছিল, সেই জন্য তার কেসটা একটু কঠিন হয়ে গিয়েছিল। ষোড়শীর বাবা কোনো কাজে শহরের বাইরে গিয়েছিল, সেই জন্য ষোড়শীর মা তার বোনকে আমার বাড়িতে রেখে গিয়েছিল, কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না। আমি অনেকদিন বাদ ষোড়শীর বোন নীনাকে দেখছি, আর আমি তাকে দেখেই হয়রান হয়ে যাই। আমি তো ষোড়শীর সৌন্দর্যের জন্য পাগল ছিলাম, কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল। নীনাকে দেখে আমি ষোড়শীকে ভুলে গিয়েছিলাম। ষোড়শী না থাকাকালীন অবস্থায় নীনা ঘরের সব কাজ খুব ভালোভাবেই করত, আর এমনটা মনেই হতো না যে ষোড়শী বাড়িতে নেই। সে সারা বাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করেছিল। তখন আমিও নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর যখন দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গিয়েছিলাম যে নীনা এসেছে, হয়তো কোনো জিনিসের প্রয়োজন। কিন্তু আমি এটা একদম জানতাম না যে নীনা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। প্রথমে সে সোফায় আরাম করে বসে যায় আর বলে যে আমার নিজেকে খুব একা একা মনে হচ্ছে, কারণ আমি বাড়িতে একদম নতুন। সেই জন্য আমি ভাবলাম যে তোমার ঘরে গিয়ে রাতে থাকবো। আমি নীনাকে বললাম, যা করেছো ভালো করেছো, তুমি এখানে এসে ভালোই করেছো। এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো, তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো। কিন্তু নীনাকে এইভাবে নাইটি পরে দেখে আমার নজর বারবার তার শরীরের দিকে চলে যাচ্ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে অনেকগুলো কথা বলছিল। সে খুব ধীরে ধীরে আমাকে বলছিল যে সে যখন প্রথমবার আমাকে দেখে তখনই তার ভালো লেগে যায়। তখন সে মাত্র 9 বছরের ছিল। সে বলছিল যে আমাকে দেখে তার দিদির পছন্দের প্রশংসা করতে খুব ইচ্ছে করছিল, আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তার দিদি ভাগ্য অনেক ভালো। নীনা বলতে থাকে সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে, আর সে প্রার্থনা করতো যে তার জীবনে আসা মানুষটাও যেন আমার মতো হয়। নীনা আমার সাথে কথা বলতে বলতে নিজের নাইটির ফিতে খুলতে শুরু করে। সে বলেছিল আমার সুন্দর চোখ তার সবসময় মনে থাকতো। সে বলে সে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়া করেছে, কারণ সে চাইতো তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয়, তারা আপন করে নেয়, কারণ সে আমাকে দ্বিতীয়বার দেখার জন্য পাগল ছিল। আমার সাথে কথা বলতে বলতে সে সোফায় শুয়ে পড়ে, আর আমি অনেক কষ্টে তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি। ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি গরম হয়ে যায়। নীনা একটা জ্বলন্ত আগুন ছিল, যে আমাকে ভেতর থেকে উত্তেজিত করছিল। আমি তো তাকে একটা বাচ্চা মেয়ে ভেবেছিলাম, কিন্তু তার যৌবন তো যে কাউকে পাগল করে দেবে। আমার নজর কিছুক্ষণ পরপরই নীনার দিকে চলে যাচ্ছিল। যখন তাকে আমি একটু অস্থির দেখি তখন তাকে জিজ্ঞেস করি, কিছু হয়েছে নীনা? সে বলে, এই সোফাটা অনেক ছোট, আমি এখানে ঠিক করে শুতে পারছি না। এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো, আর আমি সোফায় শুয়ে পড়ছি। সে যখন বিছানার দিকে আসতে থাকে আমি বিছানা থেকে উঠে যাই। নীনা তখনই আমার হাত ধরে নেয় আর বলে, ভাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা তো তোমার ঘর। আমি বিছানার একদিকে শুয়ে পড়ছি আর তুমি অন্যদিকে শুয়ে পড়ো। নীনার এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, কিন্তু আমিও আরাম করতে চাইতাম। সারাদিন ষোড়শীর জন্য আমি হাসপাতালে অনেক দৌড়দৌড়ি করেছি, সেই জন্য আমি বিছানার একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকলাম। নীনা থাকায় আমার উত্তেজনার সামনে রাখাটা আমার জন্য ভীষণ মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছিল। মোবাইল দেখতে দেখতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। যখন আমার চোখ খুললো তখন মনে হলো কেউ যেন আমার গায়ের ওপর হাত রেখে আছে। যখন আমার হুঁশ আসে তখন আমি বুঝতে পারি যে নীনা আমার খুব কাছে শুয়ে আছে, আর তার হাত আমার গায়ের ওপর আছে। আমার বুকের মধ্যে ঝড় উঠে গেল। নীনা জেনে বুঝে আমার উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছিল। সে তার কথায় আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে, আর রাতের অন্ধকারে সে এইভাবে আমার এত কাছে, এটা তো প্রমাণ করছিল যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে। আমি একটা ছেলে, অনেক চেষ্টা করার পরও নীনার কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি, আর আমিও তার কাছে চলে যাই। এমন মনে হলো যে নীনা যেন এর জন্যই অপেক্ষা করছিল।
নীনা যখনই বুঝতে পারে যে আমি তাকে সঙ্গ দেওয়ার জন্য তৈরি, তখনই সে তার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। আমাদের যখন সমস্ত রকমের সম্পর্ক তৈরি হয়ে যায় আর দুজনের চাহিদাই যখন পূর্ণ হয়ে যায়, তখন নীনা নিজের ফোন থেকে কয়েকটা ফটো তোলে। যখন নীনা আমার খুব কাছাকাছি ছিল, আমরা জামা কাপড় ছাড়াই ছিলাম, আমি নীনাকে বলি এইরকম ভাবে ফোনে ফটো তোলা উচিত নয়। কিন্তু নীনা তখন বলে যখন আমি তার সাথে থাকবো না, তখন সেই ফটোগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেবে। আমি তার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিলাম। সে সমস্ত যৌবন দিয়ে আমাকে পাগল করে দিয়েছিল। তার নরম গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছিল। আর আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমার বউ হাসপাতালে আছে আর সে যে কোনো সময় সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু আমি কি করে জানতাম যে এটা আমার বরবাদী শুরু ছিল। যখনই আমি হাসপাতালের জন্য রওনা দিই, তখনই নীনা আমাকে ডাকে আর আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, আমাকে কিছু টাকা দাও, আমি বাজারে যাব। নীনার কথা শুনে আমি তাকে 1000 টাকার 5টা নোট দিই আর সে টাকা পেয়ে ভীষণ খুশি ছিল। আমি তার ঠোঁটে একটা চুমু দিয়ে হাসপাতালের জন্য রওনা দিই। আমি সারা রাস্তায় অনেক খুশি ছিলাম। যখন আমি হাসপাতালে পৌঁছই, তখন আমার বউয়ের অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার বলে সে মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। ষোড়শীর মাও অনেক বেশি চিন্তিত ছিল। এই কথা শুনে আমিও চিন্তিত হয়ে পড়ি। সারাদিন আমি ষোড়শীর সাথে ছিলাম, কিন্তু ষোড়শীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ডাক্তার বলে আরো কিছুদিন ষোড়শীকে হাসপাতালে রাখতে হবে। এই কথা শুনে না জানি আমি কেমন একটা শান্তি অনুভব করি। যতদিন ষোড়শী হাসপাতালে থাকবে, ততদিন আমি নীনার সাথে সময় কাটাতে পারবো। আমি ডাক্তারকে বললাম, দেখো যেন আমার সন্তানের কিছু না হয়। ডাক্তার আমাকে আশ্বাস দেয়। রাত পর্যন্ত আমি হাসপাতালে থাকি। রাতের সময় আমি ষোড়শীর মাকে বলি, নীনা বাড়িতে একা আছে, আমাকে বাড়িতে চলে যাওয়া উচিত। কারণ হাসপাতালে ষোড়শীর সাথে যে কোনো মহিলাই থাকতে পারবে। সেই জন্য ষোড়শীর মায়ের থাকাটা বেশি জরুরি ছিল। আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরি, তখন নীনা অনেক খুশি ছিল। সে অনেক শাড়ি এনেছিল আর একটা শাড়ি পরে আমাকে দেখাচ্ছিল। আমাকে দেখে সে কোনো লজ্জাই পাচ্ছিল না। সে খুব সহজে আমার সামনে ওড়না ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল। তার জামা শরীরে এতটাই ফিটিং ছিল যে তার প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছিল। সে যখনই আমার কাছে আসতো, তখন আমি সব হুঁশ হারিয়ে ফেলতাম। হঠাৎই সে আমাকে জিজ্ঞাসা করে, আমি কি দিদির আলমারিটা খুলতে পারি? আমি বলি, এটা জিজ্ঞেস করার কি আছে, তোমার দিদিরই তো আলমারি। তখন সে বলে, তাহলে আমাকে চাবি দাও। আমি তাকে চাবি দিই আর সে আলমারির সমস্ত জিনিস দেখতে থাকে। আর যে সমস্ত জামা কাপড় ষোড়শী রাতে পরতো, সেগুলো বের করে আমাকে দেখাতে থাকে আর জিজ্ঞেস করে, এর মধ্যে কোনটা তোমার পছন্দ? আমি একটা ছোট নীল রঙের নাইটি দেখাই আর বলি, এটা ষোড়শীকে খুব মানায়। এটা শুনে নীনা সেই নীল রঙের নাইটিটা নিয়ে ঘরে চলে যায়। আর অনেকক্ষণ পর সে যখন ফিরে আসে, আমি তখন তাকে দেখে অবাক হয়ে যাই। কারণ ষোড়শীর নাইটিটা পরে সে ষোড়শীর থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছিল। হঠাৎ সে আমার সামনে এসে হেসে আমাকে জিজ্ঞেস করে, এই নাইটিটা পরে কাকে বেশি সুন্দর লাগে, আমাকে না দিদিকে? এটা শুনে আমি তাকে জড়িয়ে ধরি আর ভালোবেসে বলি, এই নাইটিতে তোমাকে তো ষোড়শীর থেকেও অনেক বেশি সুন্দরী লাগছে। আমি তার হাতে থাকা ফোনটা পাশে রেখে দিই আর তাকে ভালোবাসতে শুরু করি। তাকে সেই নাইটিটাতে রেখে আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারি না। আমি ভাবতেও পারছিলাম না যে 14 বছরের একটা মেয়ে এত সুন্দরী আর যুবতী কি করে হতে পারে। কিন্তু নীনা আমার ভাবনার থেকেও বেশি সুন্দরী ছিল আর আমি প্রতিটা মুহূর্ত তার জন্য উত্তেজিত হতে থাকি। সারা রাত এইভাবে কাটার পর সকালে যখন আমি হাসপাতালে পৌঁছাই, তখন জানতে পারি যে আমার বউ একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে। এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ডাক্তার তাকে ভালো করার সমস্ত রকম চেষ্টা করেছিল। সন্ধ্যার থেকে সেই যখন একটু ভালো হয়, ডাক্তার তখন তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। আমি খুব সাবধানে ষোড়শীকে নিয়ে বাড়ি চলে আসি। ষোড়শীকে দেখে মীনার মুখের রং ফিকে হয়ে যায়। সে অদ্ভুত ভাবে ষোড়শীকে দেখছিল আর একটা সময় সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ষোড়শীকে ধীরে ধীরে নিয়ে বিছানায় শুইয়ে দিই। ষোড়শীর মা আমাকে ওষুধের ব্যাপারে বোঝাচ্ছিল। আমি আর মা বারান্দায় গিয়ে বসেছিলাম এবং ষোড়শীর মায়ের কথা শুনছিলাম। তখনই আমি নীনাকে ষোড়শীর ঘরে যেতে দেখি। আমি একটু ভয় পেয়ে যাই, তবে জানতাম যে নীনা ষোড়শীকে এমন কিছুই বলবে না। কিছুক্ষণ পর নীনা ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের মাকে বলে, চলো মা, এবার আমরা ফিরে যাই। আর তারা নিজেদের বাড়ি ফিরে যায়। আমি একবার নীনার দিকে তাকালাম যখন সে চলে যাচ্ছিল, কারণ আমি জানতাম আজকের পর থেকে আমাদের দেখা করাটা অনেকটা কঠিন হয়ে যাবে।
কিছুক্ষণ পর আমি দুধের গ্লাস নিয়ে আমার ঘরে গেলাম। তখন দেখি ষোড়শী চুপ করে বসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কোনো ব্যাপার না, একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে, আমরা আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব। ষোড়শী আমার দিকে তাকায় আর বলে, যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব নয়। তার এমন কথায় আমি চমকে যাই। এই কথা শুনে আমি তার সামনে বসি আর বলি, এমন কথা কেন বলছো তুমি? তখন ষোড়শী বলে, নীনা আমার নিজের বোন নয়, বরং সে আমার পিসির মেয়ে। পিসির মৃত্যুর পর বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু ছোটবেলা থেকে নীনা আমাকে ঘৃণা করত, কারণ বাড়িতে সব জিনিস আমার ছিল আর সে সেই সমস্ত জিনিসের নিজের কাছে রাখতে চাইতো যেগুলো আমার কাছে আছে। বাবা তাকে কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি, তারপরেও সে অনেক হিংসা করত। আর তার নজর সেই সমস্ত জিনিসের উপর থাকতো যেগুলো বাবা আমার জন্য আনতো, যেগুলো আমি পছন্দ করি। যখন আমার তোমার সাথে বিয়ে হয় তখন তুমি আমাদের বাড়িতে বেশি যেতে না। তখন আমি শান্তি পেতাম যে তোমার উপর অন্তত সে নজর দেবে না। কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে এত কিছু করবে। ষোড়শী আমাকে বলেছিল, নীরা যাওয়ার আগে ষোড়শী সেই সব ভিডিও দেখিয়ে গেছে আর সব ফটোও দেখিয়েছে যেখানে আমরা দুজন একসাথে ছিলাম। ষোড়শী এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। নীনা সবকিছু ইচ্ছে করে করেছিল আর আমি তার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। ষোড়শীর চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল। সে তার সন্তানও হারিয়ে ফেলেছিল আর তার বড়। আমি লজ্জায় সামনে মাথা নিচু করেছিলাম। তখন ষোড়শী বলে, নীনা যেতে যেতে তার কাছ থেকে একটা নীল রঙের নাইটি চেয়ে নিয়ে গেছে, কারণ সেই নাইটি আমার থেকেও নীনার শরীরে অনেক বেশি ভালো লাগে বলে তুমি মনে করো। আমার এমন মনে হচ্ছিল যেন ষোড়শী প্রতিটা কথা আমার বুকে আঘাত করছিল। সময়ের নিষ্ঠুর পরিহাসের জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমি আর কোনোদিন ষোড়শীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, জীবন কাটাতে পারবো না। কিছু সময় পর নীনা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে প্রতিবার আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিত আর আমি না দিতে চাইলে আমার ফটো ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। যে মেয়েটাকে আমি 14 বছরের একটা বাচ্চা মেয়ে ভেবেছিলাম, সেই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, যে আমার পুরো জীবনটা নষ্ট করে দেয়। আমার আর ষোড়শীর মধ্যে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছিল, কারণ ষোড়শী এখন শুধু আমাকে ঘৃণা করত। তার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল। সময় আর ভুল সঙ্গ আমাকে কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না। তাই বন্ধুরা, তোমাদের একটা কথাই বলতে চাইবো যে তোমরা কখনো এইরকম প্রলোভনে পা দিয়ে নিজেদের জীবন নষ্ট করো না।